এবার বেশ কিছু চাইনিজ পণ্যের উপর 104% শুল্ক আরোপ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আরোপিত এই শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। চায়না বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চায়নার বিরুদ্ধে শুল্ক বাড়ানোর হুমকিটি একটি ভুলের উপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও আমেরিকা তাদের ব্ল্যাকমেইল করার স্বভাব প্রকাশ পেয়েছে। চায়না কখনোই এটা মেনে নেবে না। আমেরিকা যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে শেষ না দেখা পর্যন্ত চাইনিজদের লড়াই চলবে। এদিকে শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যেসব দেশ ইতিমধ্যে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে, সেসব দেশের সঙ্গে শিগগিরই সমঝোতা আলোচনা শুরু করার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে এইসব কথা বলেছেন ট্রাম্প। এর মধ্যে 70টি দেশ আলোচনার প্রস্তাব দিয়েছে বলে আজকে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। তবে ট্যারিফ কমানোর কোনো লক্ষণ নেই ট্রাম্পের বক্তব্যে। অন্যদিকে এই ট্যারিফ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রেসিডেন্টের সমর্থক বিলিয়নার ব্যবসায়ীরাই। তাদের অনেকেই মনে করেন এটা সীমাহীন ক্ষতি। এদিকে ট্রাম্প প্রশাসনের সিনিয়র ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারোকে একজন সত্যিকারের মূর্খ হিসেবে উল্লেখ করেছেন আরেক বহুল আলোচিত অ্যাডভাইজার ইলন মাস্ক। ইলন মাস্ক টেসলার প্রস্তুতকারক নাকি অ্যাসেম্বলার, এটি নিয়ে নাভারোর মন্তব্যের পরই এই বাহাস শুরু হয়, যা গড়িয়েছে হোয়াইট হাউস পর্যন্ত। দেশের বাইরে ইরান ইস্যুতে নতুন করে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে একটি চিঠি পাঠান। চিঠিতে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর কিছুদিন পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান চুক্তিতে না আসে তাহলে বোমা বর্ষণ করা হবে। দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় ট্রাম্প আরব আমিরাতের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন। তবে গতকাল তিনি ইরানের সাথে সরাসরি আলোচনা চালানোর আগ্রহ দেখিয়েছেন। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে তার আগে আমেরিকাকে যে কোনো মিলিটারি হুমকি বন্ধ করতে হবে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল, এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ট্যারিফ নিয়ে টানা আলোচনা অব্যাহত রেখেছি আমরা, কারণ ট্যারিফে নতুন নতুন বিষয় আলোচনায় আসছে এবং শেষ পর্যন্ত আজকে যেটি জানা গেল যে চায়নার উপরে 104% ট্যারিফ, অর্থাৎ যেখানে 34% ট্যারিফ আরোপের কথা বলা হয়েছে, আগে 20% ছিল, 54% ট্যারিফের আশঙ্কা ছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সত্য মানা হচ্ছে না বলে সেটি 104% ট্যারিফ। হিউজ একটা অ্যামাউন্ট, এবং এমন একটি দেশের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধটা অনেক বড় হচ্ছে যারা দ্বিতীয় অর্থনৈতিক শক্তি, অর্থাৎ প্রথম অর্থনৈতিক শক্তি বনাম দ্বিতীয় অর্থনৈতিক শক্তির বাণিজ্য যুদ্ধ। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাইবো, অন্য দেশগুলোর মতো চায়নাকে হালকাভাবে নেয়া কতটা সুযোগ আছে, এবং এটার প্রভাব আসলে চাইনিজ মার্কেট তো আসলে আপনার আশপাশ কিংবা আমাদের আশপাশে মার্কেটে প্রচুর চাইনিজ পণ্য, এটি জনজীবনে কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? এর জনজীবনে এর বিশাল মানে হবে, মানে অস্বস্তিকর পরিস্থিতি হবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে। কারণ যেখানে এই ট্যারিফ যে 104%, তার অর্থ যে এই জিনিস, এই যে কস্টটা, এই যে ট্যাক্স যেটা, এটা যুক্তরাষ্ট্র সরকার পাবে, কিন্তু এই ট্যাক্সটা কে দেবে? এটা তো ম্যানুফ্যাকচারারও দিচ্ছে না, আর যে বিজনেসম্যান সেও দিচ্ছে না, এটা ট্যাক্স করে দেয়। সাধারণত আমরা বিশ্বের অতীতের যত ইতিহাস দেখেছি, তাতে এটা ভোক্তাদের ঘাড়ে চড়ে, মানে যে কিনবে তার ঘাড়ে চলে যাবে, কারণ জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এবং যে জন্যই এই সমস্ত বিলিয়নিয়াররা এটার পক্ষে নয়, তারা এটাকে সমালোচনা করছে, এর বিরোধিতা করছে। আর এর আরো একটা ব্যাপার হলো যে দুটো দেশ, এদের যদি টোটাল আমি মানে মানে পৃথিবীর ওয়েলথের যদি করি, তাহলে প্রায় অর্ধেকের কাছাকাছি। ইটস অলমোস্ট, যুক্তরাষ্ট্র প্রায় অলমোস্ট লাইক 29 to 30%, আর চীন 17 থেকে 18%। কাজে এই দুটোকে আমি যদি যোগ করি, তাহলে তো এটা একটা বিরাট একটা নাম্বার। এবং এখানে শুধু এই দুই দেশই জড়িত থাকবে না, এর সঙ্গে জড়িত থাকবে অন্যান্য দেশগুলো। যেমন চীনের, যে আমরা যদি সোলার প্যানেলের দিকে তাকিয়ে দেখি, সোলার প্যানেলের উপরে ট্যারিফ বসানো আছে, ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মে করেছে, এটা বাইডেন কন্টিনিউ করেছে, এবং এটা এখনো চলছে। তখন 20% ওই ট্যারিফটা। তাহলে চীন কি করেছে? চীন করেছে কি, ওই ম্যানুফ্যাকচারিংটার কিছু অংশ
মালয়েশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়াতে নিয়ে গেছে। সেখান থেকে ওরা আমেরিকাতে রপ্তানি করে। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে কি, দে বাইপাস দ্য টেরিফ। এখন কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু বেজ আবার 10% করেছে, আবার সে ওয়াচ করছে যে কোথা দিয়ে কোনটা আসছে। বিশেষ করে পিটার ন্যাভারোর বক্তব্যের মধ্যে আমরা তার প্রতিফলন দেখছি। কাজে এমনি একটা পরিস্থিতিতে এ পুরো বিশ্ব জুড়ে একটা দারুণ অসুবিধা চলে আসবে। তবে আমি খুব আশাবাদী। এর কারণ হলো আমরা ডোনাল্ড ট্রাম্পকে জানি যে উনি ট্রানজ্যাকশনাল, ওনার ইগো রয়েছে, কিন্তু হি ইজ ট্রানজ্যাকশনাল। কাজেই আমার যেন মনে হচ্ছে এগুলো সব ম্যানুফারিং। আলটিমেটলি হি উইল কাম টু এ কম্প্রোমাইজ। এবং আমার ধারণা চীনে যারা শাসক গোষ্ঠী ওরাও দারুণ ক্লেভার, কারণ ওরা ব্যবসায় একদম ওস্তাদ। এটা শুধু যে বর্তমানে শাসক শ্রেণী নয়, এটা আমরা অতীতেও দেখেছি। আমরা দেখেছি যে ঢাকায় আমরা যখন ছিলাম তখনও দেখেছি যে চাইনিজরা ওখানে কতগুলো ব্যবসা একচেটিয়া করতো, হ্যাঁ, এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে। এমনকি আমি যখন অস্ট্রিয়ার ইন্সব্রুকে, তখন আমাকে আমার বন্ধুরা যেখানে ট্রিট করার জন্য নিয়ে গেল, একটা চাইনিজ রেস্টুরেন্ট, মানে অস্ট্রিয়ান রেস্টুরেন্ট কিন্তু চাইনিজ মালিক, এবং সে কলকাতা, সেই মহিলা হলো কলকাতায়। আমার জন্য রসগোল্লা, কালোজাম নিয়ে আসছিলেন উনি। সো এই যে ওদের ব্যবসা বুদ্ধি যেহেতু আছে, আমার ধারণা যে চীনের নেতৃবৃন্দ দে উইল কাম অন দ্য টেবল এবং দেয়ার ইজ গোনা বি এ কম্প্রোমাইজ। এটা যদি না হয় তাহলে কিন্তু আমার সন্দেহ হচ্ছে, আজকে তো রাত 12টা ইস্টার্ন টাইমে এটা ইমপ্লিমেন্ট হবে, এটা এবং সেটা কিন্তু চীনের দিনের বেলা, হ্যাঁ। কাজেই কালকে সকালে যুক্তরাষ্ট্রে যখন স্টক এক্সচেঞ্জ ওপেন করবে, তখন এর ইম্প্যাক্ট কিন্তু একটা ভয়ানক হওয়ার চান্স রয়েছে। কাজে আমার যেন মনে হচ্ছে যে উভয় সব পক্ষেরই সৌবুদ্ধির উদয় হবে। আরো একটা ব্যাপার আছে যে ট্যারিফের ব্যাপারে আমার প্রবলেম হলো যে দেখুন, আমাদের এই নিউ অর্লিয়ান্স, এই যে লুজিয়ানাতে আমরা চাল উৎপাদন করি, জেসমিন রাইস, এটা জাপানে যখন আমরা রপ্তানি করতে যাই তারা 700% ট্যারিফ দিয়ে বসে। এর কোনো মানে আছে? আবার অন দ্য আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ দিয়েছে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার একটা জায়গা, মানে ওর আন্ডারে হলো ম্যাকডোনাল্ড আইল্যান্ড, ওখানে থাকে পেঙ্গুইন, ওখানের উপরেও কিন্তু ট্যারিফ বসিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কাজে আমার যেন মনে হচ্ছে যে আমাদের সবাইকে একটু সুস্থ মাথায় টেবিলে বসে আলোচনার মাধ্যমে এটা সলভ করা, এবং আমি আশাবাদী তাই হবে। জি, এবং 70টি দেশ এর মধ্যে সেই আলোচনার প্রস্তাব দিয়েছে। কিন্তু ডক্টর নাকিবুর রহমান, আমার স্পেসিফিক প্রশ্ন সেটি হলো যে যখন যুদ্ধটা, এই ট্যারিফ যুদ্ধটা চীনের সঙ্গে শুরু হয়, চায়নার সঙ্গে শুরু হয়, এবং আমাদের হাতে যে ডেটা আছে সেটি বলছে যে চায়না থেকে আমেরিকা আমদানি বেশি করে, রপ্তানি কম করে। আমদানি করে $440 বিলিয়ন এবং রপ্তানি করে $145 বিলিয়ন। সেখানে যখন এই তখন যখন এই আমদানিটার উপর 104% ট্যারিফ কার্যকর করা হয়, সেটি তো জনগণকে দিতে হবে, এবং চায়না বলছে আমরা শেষ দেখে ছাড়বো। অর্থাৎ এটা একেবারেই কোনো ব্ল্যাকমেলের কাছে মাথা নত করতে চাচ্ছে না তারা। বাণিজ্য যুদ্ধ যখন প্রথম অর্থনৈতিক শক্তি এবং দ্বিতীয় অর্থনৈতিক শক্তির মধ্যে হয়, এটির ইম্প্যাক্ট তো পুরো বিশ্বকে আসলে এটার জন্য সাফার করতে হয়। আমেরিকান জনগণ তো বটে, পুরো বিশ্বকে সাফার করতে হবে, এবং শক্তিশালীভাবে চায়না সেটি জবাব দেওয়ার কথা ভাবছে। সামনের দিনে কি অপেক্ষা করবে? অনেক ধন্যবাদ। সরোয়ার ভাই যেটা বলছিলেন আমি ওখান থেকে শুরু করি, যে আমরা যদি বিশ্বের ওভারঅল বাণিজ্য সংখ্যাটা নিয়ে আমরা দেখি, যে ওয়ার্ল্ডে যত ট্রেড হচ্ছে এর মধ্যে এক্স্যাক্টলি 43% ট্রেড হয় বিটুইন আমেরিকা এবং চায়না। এবং আপনি যেটা বললেন যে এখানে অবশ্যই আমেরিকা ইম্পোর্ট চায়না থেকে বেশি করে, এক্সপোর্ট কম করে, এবং এই যে বাণিজ্য ঘাটতিটা দিন দিন কিন্তু বেড়েই চলছে। টু বি এক্স্যাক্ট, আমি যদি সংখ্যাটার দিকে তাকাই তাহলে পরে আমরা দেখব যে আপনি যেটা বলেছেন যে অ্যারাউন্ড 400, 2024 সালের যে ডেটাটা, এটা হলো অ্যারাউন্ড $400 বিলিয়ন আমরা আমেরিকা চায়না থেকে ইম্পোর্ট করে, এবং এক্সপোর্ট করে অ্যাবাউট $150 বিলিয়ন মতো। সো মোটা দাগে প্রায় $250 বিলিয়ন কিন্তু একটা ট্রেড ঘাটতি আছে। সো এই ট্রেড ঘাটতিটা আমরা যদি মানে একেবারে বেসিক্যালি আমরা যদি ন্যাশনালিস্টিক পয়েন্ট থেকে চিন্তা করি, মানে এবং ডোনাল্ড ট্রাম্পের যে বেসটা তারা খুব বেশি শিক্ষিত না,
তারা যেভাবে চিন্তা করে যে আমেরিকার ন্যাশনাল ডেট দিন দিন বাড়ছে এবং এই ন্যাশনাল ডেট বাড়ার পিছনে এই বাণিজ্য ঘাটতিকে একটা বড় কারণ হিসাবে দেখানো হয়। কিন্তু এট দ্য সেম টাইম সরোয়ার ভাই যেটা বললেন, আমরা যদি ওখান থেকেই শুরু করি যে আমাদের চায়নার সাথে যেই $250 বিলিয়ন যেই বাণিজ্য ঘাটতি, আপনি এটা যদি পূরণ করার চেষ্টা করেন, তাহলে সিম্পলি আপনার মিনিমাম ওয়েজের দিকেও যদি আমরা তাকাই, যে আপনার ম্যানুফ্যাকচারিং কিন্তু খুব ছোট ছোট জিনিসের উপরে ডিপেন্ডেন্ট। আপনার ছোট একটা স্ক্রু, একটা নেল, একটা স্প্রিং, তারপরে ছোট ছোট জিনিসগুলা, গার্মেন্টসের আপনি কিন্তু রোবট দিয়ে একেবারে কিছু সেলাই করতে পারবেন, কিন্তু আপনার ফিনিশিং টাচ কিন্তু হিউম্যান ইনভলভমেন্ট লাগবে। সো এইগুলা যদি আপনি আমেরিকার যেই জীবন ব্যবস্থা এবং মিনিমাম ওয়েজ সেগুলা দিয়ে যদি আপনি করতে চান, তখন কিন্তু আপনার দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যাবে। সো ওই জায়গা থেকে দেখলে এই বাণিজ্য ঘাটতি অ্যাকচুয়ালি আমেরিকার টোটাল ন্যাশনাল ডেট কমাচ্ছে না বাড়াচ্ছে, এটা কিন্তু আরো সেকেন্ড ইনভেস্টিগেশন লাগবে। সো আমি এটা দিয়ে শুরু করতে চাই। এবং আমরা যদি দেখি যে মোটা দাগে পৃথিবীতে এই ট্রেড ওয়ার বলতে আমরা যা বুঝি, এই ট্রেড ওয়ার কিন্তু আজকেই প্রথম হচ্ছে, বিষয়টা এরকম না। মানে ট্রেড ওয়ারের ডেফিনেশনটা হলো যে when one country retaliates against another by raising import tariff or placing other restriction on import. সো জিনিসগুলো কিন্তু ন্যাচারালি হতে হয়। এখন আমরা এই ট্রেড ওয়ারের হিস্ট্রি কিন্তু অনেক পুরানো। সেই আমরা যদি 1773 থেকে দেখি যে টি পার্টি রিভলভ যেখানে হলো, যে আপনার ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এই কনসেপ্ট র্যালিং ক্রাই, যেটা 16 ডিসেম্বর 1773, গ্রিফিনস ওয়ার, বস্টনে যে মুভমেন্টটা হয়েছিল, এটা কিন্তু এই ট্যারিফের কারণেই, এবং এটার ফলশ্রুতিতেই কিন্তু স্বাধীনতা সংগ্রাম হলো। সো ট্রেড ওয়ার ব্রিটেনের জন্য কিন্তু খুব বেশি ভালো কিছু বয়ে আনে নাই। তারপরে আমরা যদি আরো একটা মেজর ট্রেড ওয়ার দেখি, যে এটা হলো স্মুথ হাউলি অ্যাক্ট অফ 1930, যেখানে ইউএস, কানাডা, ইউরোপ এই দেশগুলার উপরে একটা ওভারঅল প্রেসিডেন্ট হুভার কিন্তু ট্রেড মানে একটা এম্বার্গো টেরিফ দিয়েছিলেন প্রায়, মানে যদিও এটাকে অলমোস্ট 1000 ইকোনমিস্ট সে সময় বিবৃতি দিয়েছিলেন যে এই টেরিফটা আমেরিকার অর্থনীতির জন্য খুব বেশি ভালো হবে না। এর ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি যে এটার কারণে কিন্তু ইউএস এর এক্সপোর্ট 61% ফল করেছিল 1933-তে, এবং এর ফলশ্রুতিতে গ্রেট ডিপ্রেশন শুরু হয়ে গিয়েছিল। তারপরে 1960-তে চিকেন টেরিফ ওয়ার, এরকম করে শুরু করে আমাদের রিসেন্টলি আমরা 1987-এ জাপানের সাথে যে ট্রেড ওয়ার হয়েছে, এই প্রত্যেকটা ট্রেড ওয়ার যদি আমরা কনসিডার করি, এটার কোনো ট্রেড ওয়ারের কনসিকুয়েন্স কিন্তু ভালো হয় না কখনো। এখন আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পের রেটরিক সম্পর্কে আমরা জানি, যেটা সরোয়ার ভাই বললেন, যে আমরা আশা করি কমন সেন্স উইল প্রিভেল, কারণ আমেরিকাতেও সবাই মাথা মোটা না, সাথে সাথে চায়নাতেও সবাই মাথা গরম করবে না, কারণ আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে 104% টেরিফ তিনি ঘোষণা করবেন। এবং চীনও কিন্তু খুব মানে প্রাইড একটা তাদের আছে, তারা কিন্তু একটা খুব মানে কি বলা যায় যে তাদের ন্যাশনালিজমের ব্যাপারে তারা কিন্তু খুবই প্রাউড, তারা কিন্তু বাউ ডাউন করবে না। সো দেয়ার হ্যাজ টু বি এ কম্প্রোমাইজ। এবং এই ওয়ার্ডটা যদি কন্টিনিউ করে, আপনারা দেখেছেন যে অনেকেই কিন্তু মনে করেছিল যে এটা রেটরিক, ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন কিন্তু এটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হবে না, কোনো একটা নেগোসিয়েশন হবে। অলরেডি 50টা দেশ ইনক্লুডিং বাংলাদেশ, আপনারা আজকে দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলছিলেন 70টা দেশ। 70টা দেশ, হ্যাঁ। তো 70টা দেশ কিন্তু অলরেডি বলছে যে তারা নেগোসিয়েট করবে। অলরেডি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু বলেছেন যে অলরেডি সয়াবিন থেকে শুরু করে একটা মেজর অংশ কিন্তু তারা আমেরিকা থেকে যে 74% ইম্পোর্ট ডিউটি ছিল এটা কমিয়ে দিবে। সো অনেক দেশই কিন্তু নেগোসিয়েট করবে, কিন্তু এই দেশগুলা কিন্তু ম্যাটার করে না। আমেরিকা থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে মাত্র $2 বিলিয়ন, সো এটা কিন্তু ম্যাটার করে না। কিন্তু চীন এখানে বিরাট বড় একটা পার্টনার, মানে 400 এবং 200 মানে 150 অলমোস্ট মানে $500 ট্রিলিয়ন উপরে $600 বিলিয়ন ট্রেড এখানে হচ্ছে। সো এখানে বাংলাদেশ যদি নেগোসিয়েট করে, কিংবা বাংলাদেশের মতো ছোট ছোট দেশ কম্বোডিয়া নেগোসিয়েট করে, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে খুব বেশি প্রভাব পড়বে না। এটা ওই ইন্ডিভিজুয়াল দেশগুলাকে একটু সুবিধা দিবে, আমেরিকার ইকোনমিতেও এটা খুব বেশি প্রভাব বিস্তার করবে না। কিন্তু যদি চীন তাদের এই মানে কি বলা যায় যে অহংকার এবং প্রাইডটা যদি বজায় রেখে আমেরিকার সাথে
ট্রেড ওয়ারে মানে জড়িয়ে পড়ে, এটাতে চীনের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে, এবং ওভারঅল আমরা যদি সেই হুভারের এক্সাম্পল থেকে, প্রেসিডেন্ট হুভারের এক্সাম্পল থেকে দেখি, যেটা 1933 গ্রেট ডিপ্রেশনের সূচনা করেছিল, এই ট্রেড ওয়ার যদি দুজনের মধ্যে, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে যদি, প্রেসিডেন্ট শিনের মধ্যে যদি কোনো রকম নেগোসিয়েশন না হয়, তাহলে কিন্তু এটাও একটা বিরাট একটা ধস নামিয়ে দেবে অর্থনীতিতে। আমরা কিন্তু আজকে সকালে দেখেছিলাম যে পুঁজিবাজার কিন্তু পজিটিভলি রিঅ্যাক্ট করছিল, কারণ অনেকেই মনে করছিল যে ইলন মাস্ক যখন এই ট্যারিফের বিরুদ্ধে কথা বলছেন, বিকজ অনেকেই মনে করেন যে ক্ষমতা ইলন মাস্কের হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে না, তখন কিন্তু অনেকেই আশান্বিত হচ্ছিল। কিন্তু আবার যখন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিলেন যে তিনি আজকে রাত্রে থেকে ট্যারিফ ইমপ্লিমেন্ট করবেন চায়নার বিরুদ্ধে, তখন কিন্তু আবার স্টক মার্কেট নেমে যাচ্ছে। এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে গত শুক্রবারে একদিনে আমেরিকা ক্যাপিটাল মার্কেট থেকে $6 ট্রিলিয়ন হারিয়েছে, $6 ট্রিলিয়ন ওয়াইপড আউট হয়ে গেছে। প্রচুর লোকজন কিন্তু পথে বসে যাবে। সো এই রেটরিকের একটা কনসিকুয়েন্স রয়েছে, যদিও এটা থেকে রিকভার করতে সময় লাগবে, কিন্তু $6 ট্রিলিয়ন কিন্তু ওভারনাইট রিকভার করা যায় না। এটার অলরেডি একটা ক্ষতি হয়ে গিয়েছে। এখন এই ক্ষতিটা কিভাবে ড্যামেজ কন্ট্রোলটা হবে, এটাই হলো বিষয়। কিন্তু এখনো যদি ইগো এবং প্রাইডের উপরে এই দুইজন ব্যক্তি, এই দুইজনের উপরে পুরো বিশ্বের অর্থনীতি নির্ভর করছে, এই দুইজন যদি শান্ত মাথায় একটা নেগোসিয়েশন না করেন, তাহলে পরে উই আর লুকিং ফরওয়ার্ড টু এ ডুমসডে, এবং অর্থনীতির অবস্থা খুবই খারাপের দিকে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণের জন্য। প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আপনার কাছে জানতে চাই, যে প্রশ্নটির উত্তর আসলে গত কয়েকদিন ধরে আমরা খোঁজার চেষ্টা করছি, সেটি আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক যারা 2024 নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন, এমন বিলিয়নার ব্যবসায়ীরা কথা বলছেন, তারা বলছেন এটি সীমাহীন ক্ষতি হয়ে যাচ্ছে। একটু পরে হয়তো আমরা তাদের বক্তব্যগুলো দেখতে পারবো। এবং এই নেগোসিয়েশনের কথা সবাই বলছেন, যেটা ডক্টর নকিবুর রহমানও বলছেন, আপনিও বলছেন, নেগোসিয়েশন। ইতিহাস বলছে অতিরিক্ত ট্যারিফ আরোপ করে কেউ জয়ী হতে পারেনি। অর্থনীতিবিদরা বলছে এর ফলাফল শুভ হবে না, রাজনীতিবিদরা বলছে এটা তাদের মিড টার্ম নির্বাচনের জন্য ক্ষতি হবে, এবং ব্যবসায়ীরা যারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক তারা বলছে এটা সরিয়ে নেওয়ার কথা। আমরা একটু অ্যানালাইসিসটা দেখে নিতে চাই, অর্থাৎ যেখানে স্টক মার্কেটের এক্সপার্টরা বলছে যে নেগোসিয়েশন হবে, কিন্তু ইয়েস ট্রেড রিপ্রেজেন্টেটিভ যিনি, তিনি বলছেন কোনো নেগোসিয়েশন হবে না। তাদের দুজনের বক্তব্যটা শুনে আপনার কাছে প্রশ্নটি রাখবো। The rebound is based off of the fact that people are getting a little clarity on where the tariffs might lie, and the fact is that Donald Trump is willing to negotiate with a lot of these different countries, right? And you saw it yesterday on a fake news post where they were going to, suspend tariffs, and the market absolutely flew. But the biggest problem with a lot of the sell-off that we've seen over the last 2 weeks is that there's been no clarity. Going after our friends, the Canadians, the European Union, that concerns me a little bit. I think we'll obviously get concessions from our friends. It is, what will we do with China? And I think that, to me, is going to be the whatever analogy you want to use, but that is the card. Of how that kind of unravels. And you've seen it over the last couple of days, right? They came back and they're going to not budge. And that's what concerns me. They don't have another option. How do you plan to handle that? Senator, the president has been clear with me and with others that he does not intend to have exclusions and exemptions, especially given the nature of the action. If you have Swiss cheese in the action, it can undermine the overall point, which is to get rid of the deficit, achieve reciprocity. Other countries signaled that they'd like to find a path forward on reciprocity. China has not said that, and we will see where that goes. I think we need to work with our closest friends to make sure that we have trading arrangements that work, and if the Chinese are open, we'll see what. But they haven't signaled that at all, so I don't think that's in the very near term with China. ডক্টর মোস্তফা স্যার, আপনার কাছে জানতে চাই, এই নেগোসিয়েশনটা কি শেষ পর্যন্ত হবে? অর্থাৎ সবাই নেগোসিয়েশনের দিকে তাকিয়ে আছে, কিন্তু ট্রাম্প প্রশাসন এখনো অনড় আছে। তারা বলছে না, কোনো দর কষাকষি হবে না, চুপ করে বসে থাকুন, কেউ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, প্রতিশোধ নিলে 104%। আপনার কাছে কি মনে হয়? আপনার খেয়াল আছে যে ডোনাল্ড ট্রাম্প বলে ডিল নো ডিল, তার যে প্রোগ্রাম, তো ডিল আর নো ডিল, তার অর্থ যে হি ইজ পুটিং ম্যাক্সিমাম প্রেশার টু গেইন সামথিং। সে নেগোসিয়েশন টেবিলে যাবে এবং গিয়ে, কিন্তু তার কথায়
মানে সে বলছে না, কিন্তু অলওয়েজ একটা কন্ডিশন দিয়ে কথা বলছে এই লাস্ট কয়েকদিন ধরে। ওই যখন ফ্লোরিডা থেকে ফেরত আসছিল তখন তার ভয়েসের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং বডি ল্যাঙ্গুয়েজে যে হি উইল বি আলটিমেটলি কম্প্রোমাইজিং, এবং আমার মনে হয় সেটাই করবে, এছাড়া কোনো পথ নেই। কারণ এই ট্রেড ওয়ার যদি চলে, হ্যাঁ, যে পরিস্থিতিতে চলছে বর্তমানে, এটা কন্টিনিউ করলে প্রত্যেকের জন্য অমঙ্গল বয়ে আনবে, মানে মারাত্মক হয়ে যাবে। কাজেই হি আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং আমার ধারণা যে সে যথেষ্ট ক্লেভার মানুষ, এটা দর কষাকষির জন্য করছে। এবং আপনি আরো একটা লক্ষ্য করেন যে গুড গাই, গুড কপ, ব্যাড কপ, একজনে কঠোর কথা বলছে আর একজন একটু সফট। হ্যাঁ, এটা আমার মনে হয় তাদের একটা ট্যাকটিক্যাল, মানে ওই যে ন্যাশ ইকুইলিব্রিয়াম, এই নকিব ভালো বুঝাতে পারবে, যেটা অ্যাসিমেট্রিক্যাল নেগোসিয়েশন, সেই পথে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার চেষ্টা করছে। হি ইজ এ স্টুডেন্ট ফ্রম ওয়ার্টন বিজনেস স্কুলের ছাত্র, কাজে সে ন্যাশ ইকুইলিব্রিয়াম এবং অ্যাসিমেট্রিক্যাল যে নেগোসিয়েশন, এটা সে ভালো করে জানে। কাজে আমার যেন মনে হচ্ছে যাই হচ্ছে না কেন বর্তমানে, এগুলো পশ্চাৎ, আলটিমেটলি ইট উইল কাম ডাউন টু অন দ্য নেগোসিয়েশন টেবিল, কারণ এছাড়া কোনো পথ নেই। যেটা নকিব বলেছে, আমি একটু হিন্ট দিয়েছিলাম যে অতীতের যত ইতিহাস আছে, এটা করুণ অবস্থা, যেখানে মানে এই ধরনের ট্রেড ওয়ার হয়, সেটা কখনই মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না, সবাই ভুক্তভোগী হয়। কাজে এটা হতে যাচ্ছে না আলটিমেটলি। এবং আমি একটা প্রমাণ দিই, আমি তো ওয়াচ করছিলাম, আই টেল ইউ, বাট আই উইল নট গিভ অল দ্য কনফিডেন্সিয়াল থিং। আমি কিন্তু ওয়াচ করছিলাম গত 3-4 দিন ধরে। থার্সডে থেকে আই ওয়াজ হুকড মাই আইজ অন দ্য টেলিভিশন বিকজ আই ওয়াজ ট্রাইং টু বাই অ্যাট দ্য লো। এবং সেটা আমি প্রথম দিন কিনলাম, বোকামি করেছি বেশ, মানে অনেক অংশ। তারপরে সেকেন্ড ডেতে, ফ্রাইডেতে, যখন আমি অ্যাটেম্প নিলাম, সকালবেলা হঠাৎ করে একটা স্পাইক এসে গেল। আমি তো দেখলাম যে কমতে 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 1600 এর কাছাকাছি চলে গেছে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল। এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে কমছে 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 কমে একদম বেড়ে গেল প্রায় 3 to 4% বেড়ে গেল বিভিন্ন ইন্ডেক্স ফান্ড গুলো। আমি তো অবাক যে কি ব্যাপারটা কি হলো। তারপরে দেখি ওই ফেক নিউজ যে 90 ডেজের জন্য হট। হ্যাঁ, আবার তার অর্থটা কি, যে আমেরিকান ইকোনমি ইজ ভেরি স্ট্রং, Biden administration, thanks to Biden and also Donald Trump previously, first term, এদের যৌথ যে নিয়মগুলো করেছে, তাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটা সলিড ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে। আপনার প্রফিট অফ দ্য কর্পোরেশন, তারপরে আনএমপ্লয়মেন্ট, এবং এই সমস্ত সব জিনিস মিলে এত একটা সলিড ফাউন্ডেশনে আছে যে এই যে জিনিসটা, এটা হিউম্যান ম্যান মেড, এটা ডোনাল্ড ট্রাম্প ক্রিয়েটেড একটা প্রবলেম। কাজে যেই পাবলিক বুঝতে পারলো যে না, এটা হল্ট হয়ে যাচ্ছে, এক্সেপ্টিং চায়না, দেখুন চায়নাকে বাদ দিয়ে অন্য সব দেশের জন্য এটা হল্ট, এটা একটা ফেক নিউজ, সঙ্গে সঙ্গে মানে এমন সুইং করলো যে যেটাকে আমরা বলি যে একটা ভিক্স ইন্ডেক্স আছে, সেটা একদম পাগলের মতো হয়ে গেল। এটা দেখলাম কেন, কারণ ইকোনমি ইজ ভেরি স্ট্রং। যদি ইনভেস্টররা বুঝতে পারে যে জিনিসটা সলভ হচ্ছে, ইট উইল রিকভার ভেরি ফাস্ট। আমি কেনার জন্য অপেক্ষা করছিলাম, আমি কিনতে পারলাম না, দেখেছি হঠাৎ করে যে এত বেড়ে গেল, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে বাগানে চলে গেলাম, বাগানের কাছে। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এত স্ট্রং যে যে মুহূর্তে আমরা খবর পাবো যে ডোনাল্ড ট্রাম্প তার মাইন্ড চেঞ্জ করছে, দেয়ার ইজ গোনা বি এ সলিউশন, আপনি দেখবেন যে এটা ওই আগে যেমন হতো 7 দিন 10 দিন, তার উইদিন 1 ডে, কয়েক ঘন্টার মধ্যে ইট উইল রিকভার। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। কাজে আমি খুবই আশাবাদী এটার সলভ হবে, এবং আমার মনে একটা ফেয়ারনেস থাকা উচিত ট্যারিফের ব্যাপারে। কারণ যুক্তরাষ্ট্র এতদিন ধরে সবাইকে সুযোগ দিয়ে আসছে, মানে ইট ডোন্ট কেয়ার, মানে অন্যরা ট্যাক্স দিচ্ছে, যেমন ইসরায়েল আমাদের হলো 17.5% আমাদের, আর আমরা নেই নাথিং অলমোস্ট। হ্যাঁ, কাজে এই যে ব্যাপারগুলো, এটা দীর্ঘদিন ধরে চলছিল। কাজে এটা মানে একটা যুদ্ধ না গিয়ে, ট্রেড ওয়ারে আলটিমেটলি না গিয়ে, যদি এটা সলিউশনটা করা যায়, তাহলে আমি মনে করি যে দ্যাট উইল বি ফেয়ার। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ট্যারিফটা
কমপ্লিটলি ফেয়ার কখনোই হয়তো হবে না, তার কারণ আছে। কারণ আমরা কি চাই যে আমরা থাইল্যান্ড হয়ে যাব ম্যানুফ্যাকচারিং অফ জুতা, তারপরে গার্মেন্টস, নাকি আমরা হাইটেকে যাব? আমরা যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং। এই করে করে কয়েক দশকে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বর্তমানের যে পৃথিবীর ওয়েলথের 30% ইজ ওন্ড বাই দ্য, মানে জিডিপির 30% একটা কান্ট্রি। আগে কয়েক দশক আগে এটা ছিল 10%, যখন আমাদের ম্যানুফ্যাকচারিং ছিল। সো আমরা কি চাই যে আমরা থাইল্যান্ড হয়ে যাব? নো, আমরা আমেরিকা, যুক্তরাষ্ট্র থাকবো, যারা পৃথিবীকে ডমিনেট করছে ট্রেড, কমার্স, বিজনেস, ইনোভেশনস, টেকনোলজি। আমাদের খাটতে হবে, আমরা হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবো। যেমন ধরুন আমি একটা গাড়ির এক্সাম্পল দেবো। আগে তো গাড়িতে জার্মানি, আমরা আসলাম আমেরিকা, কিন্তু ফোর্ড এরা এসে অ্যাসেম্বলি লাইন দিয়ে জার্মানিকে ডিফিট দিয়ে দিল, আমরা উঠে গেলাম গাড়ির সবচেয়ে বড়। তারপরে আমরা গাড়ি বানানো শিখালাম জাপানকে, জাপান আর আমরা মিলে শিখালাম কোরিয়াকে। এখন দেখুন ওরা আমাদের চেয়ে অনেক জায়গাতে উঠে গেছে, কতগুলো মানে পার্টিকুলার সেক্টর কার প্রোডাকশনে ওরা আমাদের উপর উঠে গেছে। আমাদের কি ক্ষতি হয়েছে? না, আমরা তো আবার অন্য জায়গাতে চলে গেছি, আরো অ্যাডভান্স। হ্যাঁ, আবার তেমনি দেখুন যে এরকমই কিন্তু একের পর ইলেকট্রনিক্সে একসময় আমেরিকা ছিল সবচেয়ে বড়, তারপরে আমরা শিখিয়েছি জাপানিজদেরকে, এটা চলে গেছে জাপানের কাছে। কারণ ওই ইলেকট্রনিক্স প্রোডাকশনের যে কস্ট হবে এখানে, তার চেয়ে আমরা জাপান থেকে সস্তায় কিনতে পারি। এই যে ট্রেডিং এর যে একটা ফ্রি ট্রেডের যে কনসেপ্ট, হ্যাঁ, যেটা রোনাল্ড রেগান খুব ভালো করে ফলো করেছিল, এটাই কিন্তু রিপাবলিকান পার্টির মেইন আইডিয়া। এটাই ফিরে যাবে আমার ধারণা। ডোনাল্ড ট্রাম্প উইল গো ব্যাক টু দ্যাট। এবং আমি বিশ্বাস করবো, আমি কিন্তু তার অনেক সমালোচনা করেছি আপনাদের চ্যানেলে, কিন্তু একটা কথা আমি জানি যে ব্যবসা বাণিজ্যের বুদ্ধিতে এ লোকটা কিন্তু দারুণ পাকা। এবং নিঃসন্দেহে তার হাতে এমন কিছু আছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রে হোক, কিংবা এই যে 70টা দেশ নেগোসিয়েশনের কথা বলছে, তারা যদি আমেরিকার যে পণ্যটা আমদানি করে তারা সেখানে যদি ট্যারিফ কমায়, সেটাও তো ডোনাল্ড ট্রাম্পের জন্য এক ধরনের জয় হিসেবে দেখার সুযোগ আছে। কিন্তু সেটা তো সঙ্গে আরো একটা আপনাকে আমি বলি যে যেটা অন্যান্য ট্রেড ব্যারিয়ার আছে, শুধুমাত্র ট্যারিফ না। হ্যাঁ, আপনার ট্রেড ব্যারিয়ার মধ্যে অনেক আছে, যেমন কারেন্সি ম্যানিপুলেশন করে বিভিন্ন দেশ, হ্যাঁ, তারপরে সাবসিডি দেয়, তারপরে আপনার ট্যাক্সেশনের ইন্টারনাল ভ্যাট ট্যাক্সেশন। শুধু তাই না, আপনার মানে পোর্টে গেল আপনার মাল, আমেরিকার মাল ধরেন খালাস হবে, কিন্তু ওখানে যদি ব্যারিয়ার থাকে, নন ট্যারিফ ব্যারিয়ার, যাতে 7 দিনের জায়গায় লাগিয়ে দিল 2 মাস, তাহলে আপনার ট্রেড খারাপ হয়ে গেল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ করছে এবং যুক্তরাষ্ট্র অনেক উদারপন্থী। কাজে এ ব্যাপারে আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করি যে উনি এই জিনিসটাকে সামনে এনেছেন, এবং আমার যেন মনে হয় যে হি ইজ ভেরি ক্লেভার বিজনেসে, এবং চাইনিজরাও দারুণ ক্লেভার। দে উইল কাম টুগেদার এন্ড ইট উইল বি সলভড। ওকে, আমরা একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই, যেটি আমরা দেখলাম পিটার নাভারো এবং ইলন মাস্ক দুজনের মধ্যে এক ধরনের বাকযুদ্ধ দেখতে পাচ্ছি, যেখানে ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারোকে একজন সত্যিকারের মূর্খ হিসেবে অভিহিত করছেন, এবং এই বাহাসটা শেষ পর্যন্ত হোয়াইট হাউসে গিয়েছে। আজকে প্রেস কনফারেন্সে এটি নিয়ে কথা হয়েছে। প্রেস সেক্রেটারি যদিও বলেছেন যে এটি দুজনের পুরুষ সুলভ এক ধরনের আচরণ। আমরা তার বক্তব্যটা শুনে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। Just a quick follow-up. There's been some public sparring between Elon Musk and the president's trade advisor, Peter Navarro, on some of these tariffs. Musk actually referred to Navarro today as being, quote, dumber than a sack of bricks. Are you at all, or is the administration, the president, all concerned that this is maybe impacting the public's understanding of these tariffs? It might be messing with the message on it? No, look, these are obviously two individuals who have very different views on trade and on tariffs. Boys will be boys, and we will let their public sparring continue. And you guys should all be very grateful that we have the most transparent administration in history. And I think it also speaks to the president's willingness to hear from all sides, that he has people at the highest levels of this government in this White House who have very diverse opinions on very diverse issues, but the president takes all opinions in mind, and then he makes the best decision based on the best interests of the American public.
ডক্টর নাকিবুর রহমান, বয়েজ উইল বি বয়েজ বিষয়টাকে কি এইটুকুতেই ছেড়ে দেওয়ার সুযোগ আছে, নাকি আসলে এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা প্রশাসনের নানা মত সেগুলো প্রকাশ হতে শুরু করেছে? ইলন মাস্কের ব্যাপারে অনেকের আপত্তি আছে এবং অন্যান্য যে সিনিয়র অ্যাডভাইজাররা আছেন তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিচ্ছে। এটি কোনো সমস্যা তৈরি করবে নাকি এটি আসলে হয়েই থাকে? কোন জায়গা থেকে শুরু করবো বুঝতে পারছি না। সরার ভাই অনেক উদারভাবে ডোনাল্ড ট্রাম্পের কিছু নীতি সমর্থন করেছেন, প্রশংসা করেছেন। জি। আমি অত উদার হতে চাই না। আমি যদি ডোনাল্ড ট্রাম্পের সত্যিকার মানে বিজনেস রেকর্ড যদি আমরা দেখি, তাহলে তার খুব সাকসেসফুল ব্যবসা কিন্তু খুব বেশি না। অবশ্যই তিনি ধনী মানুষ, তিনি রিয়েল স্টেটে মানে প্রচুর রিয়েল স্টেট করেছেন, কিন্তু খুব যে তিনি লাভজনক ব্যবসা তৈরি করতে পেরেছেন বিষয়টা এরকম না। তিনি অনেক ব্যবসা শুরু করে শেষ করতে পারেননি, ব্যাংক্রাপসি ঘোষণা করেছেন। এবং মানে ক্যাসিনো ব্যবসা হলো টাকার খনি। ক্যাসিনো ব্যবসায় যদি কেউ টাকা লুজ করে, তাকে কোনোভাবেই খুব ভালো ব্যবসায়ী আমি বলতে পারবো না, মানে আমার কনসার্স এটা বলতে দেবে না। এবং ডোনাল্ড ট্রাম্প এরকমই একজন মানুষ যিনি নিউ জার্সিতে ক্যাসিনো ব্যবসা ব্যাংক্রাপসি ঘোষণা করেছেন, তাজমহল সহ আরো কিছু ক্যাসিনো তার ছিল। সো তারপরে তিনি ট্রাম্প বার্গার, ট্রাম্প স্টেক, ট্রাম্প ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করেছেন যেগুলা, ট্রাম্প এয়ারলাইন্স, যেগুলা সাকসেসফুল হয়নি। সো আমি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক ইনটিউশনের ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী না। এবং আমি প্রেস সেক্রেটারির একটা কথা দিয়ে শুরু করব, যে তিনি বলেছেন বয়েজ উইল বি বয়েজ, ঠিক আছে মানলাম, কিন্তু তিনি যে কথাটা বলেছেন যে এটা ইতিহাসের সবচেয়ে ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমি পরিষ্কারভাবে এটার সাথে দ্বিমত পোষণ করি। এই অ্যাডমিনিস্ট্রেশন হলো সবচেয়ে বেশি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িত, যেখানে আমেরিকার সাধারণ মানুষ পুঁজিবাজারে $6 ট্রিলিয়ন লুজ করেছেন। সেইখানে আমরা জানি যে, আমি এটা কিভাবে এক্সপ্লেন করব সাধারণ দর্শকদের কাছে জানি না, যে যখন মার্কেট ফল করে তখন শর্ট সেলিং এর মাধ্যমে হেজ ফান্ড গুলা কিন্তু প্রচুর পয়সা তৈরি করে। কারণ কনসেপ্টটা এরকম যে তারা আগে থেকেই স্টকটা বিক্রি করে ফেলেছে, যে স্টকটা তারা ওন করে না। সো যখন স্টক মার্কেটটা কলাপস করে, তখন তারা কম দামে সেটা কিনে এনে ধার করা স্টকটা ফেরত দেয়। সুতরাং যত বেশি দর পতন হবে, এই শর্ট সেলিং এ তাদের লাভ তত বেশি হবে। সো এই যে টেরিফ নিয়ে একবার তিনি সামনে আগাচ্ছেন, বলছেন যে মানে এটা তো সেই জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে। তিনি ক্ষমতা নেওয়ার পরের দিন থেকে কানাডা এবং মেক্সিকোর সাথে একদিন তিনি বলছেন যে টেরিফ বসাবো, আবার পরের দিন বলছেন যে 60 দিন সময় দেব। এরকম এগুলা করার মাধ্যমে যে মার্কেটে উঠানামা হচ্ছে, এবং এই উঠানামার মাধ্যমে তার বন্ধু বান্ধবদের মালিকানাধীন হেজ ফান্ড গুলা শর্ট সেলিং এর মাধ্যমে কি পরিমাণ এই $6 ট্রিলিয়ন জনগণের কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু এই $6 ট্রিলিয়ন থেকে বেনিফিটেড হয়েছে কতজন, এই জিনিসগুলা কিন্তু আমরা আজ পর্যন্ত জানবো না। সো এখানেই ট্রান্সপারেন্সির অভাব, এবং এই জায়গাটাতেই যারা পয়সা হারিয়েছে তারা ক্ষুব্ধ। আমরা দেখেছি যে ইভেন ডোনাল্ড ট্রাম্পের একেবারে মানে স্টাঞ্চ সাপোর্টার টেড ক্রুজ, র্যান্ড পল, তারা পর্যন্ত কিন্তু বিরক্ত, বিভিন্ন রকম কথা বলছেন। আপনারা যদি র্যান্ড পলের গত 2 দিনের কথা ফলো করেন, তিনি কিন্তু এটাকে সাপোর্ট করছেন না। অ্যাজ ফার এজ পিটার নাভারো গোজ, আমি পিটার নাভারোকে কোনো অর্থনীতিবিদ মনে করি না। আমি দায়িত্ব নিয়ে আমি ফাইন্যান্সের প্রফেসর হিসেবে বলছি যে ইলন মাস্ক ইজ রাইট। পিটার নাভারোর আমরা 2016 সাল থেকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এসে ইকোনমিক অ্যাডভাইজার ছিল, এখন ট্রেড অ্যাডভাইজার হয়েছে। তার কথাগুলা পপুলিস্ট, কিন্তু তার কথাগুলা কোনোভাবেই একজন সাধারণ অর্থনীতির জ্ঞান যার আছে তার কাছে মেক সেন্স করবে না। সুতরাং এই পিটার নাভারোরা ডোনাল্ড ট্রাম্পকে যদি পরামর্শ দেন, তাহলে পরে এই ইকোনমি এবং কোভিডের সময় আপনাদের মনে আছে যে পিটার নাভারোর মানে কি বলা যায়, দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তার কারণেই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট কলাপস হয়েছে। সুতরাং এখনো আমরা যদি সেই পিটার নাভারোকে কিন্তু জেলে যেতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে প্রোটেক্ট করার জন্য। সো যদিও ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দিয়েছেন। সো এই ধরনের ব্যক্তিরা যদি দুনিয়ার অর্থনীতির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার কাজে এনগেজ থাকে, এই অর্থনীতি
ইট ইজ ডেস্টিনড টু বি ডুম। সো এখানে আমি ইলন মাস্কের অনেক ব্যাপারেই দ্বিমত করি। তার ডজ যেভাবে তিনি চালাচ্ছেন, যেভাবে তিনি রাইট অ্যান্ড লেফট মানুষকে চাকরিচ্যুত করছেন, এই ডেফিনেটলি এটা একটা নিন্দনীয় কাজ। কিন্তু হিয়ার ইলন মাস্ক হ্যাজ এ পয়েন্ট, যে এই ট্যারিফ ওয়ারের মাধ্যমে হিস্ট্রি বলে যে এর মাধ্যমে কোনো কিছু অ্যাচিভ করা যাবে না, এবং যে শক অ্যান্ড অ পলিসির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সবাইকে মানে একেবারে থতমত একটা অবস্থার মধ্যে ফেলে নিয়ে কিছু আদায় করতে চান। বাট মানে বয়েজ উইল বি বয়েজ, শুধু এটা পিটার নেভারো এবং ইলন মাস্কের মধ্যে তো সীমাবদ্ধ রাখলে হবে না। এটা বয়েজ ইজ গোয়িং টু বি বয়েজ, এন্ড দ্যাট ইজ ট্রু ফর ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড প্রেসিডেন্ট শি। সো এটাও তো মনে রাখতে হবে। সো দে আর অলসো বয়েজ, তাই না? তো তারা তাদের ইগো অনুযায়ী যদি তাদের ইগোর উপরে স্ট্রিক্ট থাকেন, তাহলে তো অর্থনীতি তো লাটে উঠবে। সো এই ধরনের ছেলে খেলা পৃথিবীর মানুষের ভাগ্য নিয়ে করাটা খুবই অনুচিত। এবং এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার না, কোটি কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে। এই যে $6 ট্রিলিয়ন ওয়েলথ ওয়াইপড আউট হলো, আপনি দেখবেন আগামী 1 মাসের মধ্যে হাজার হাজার মানুষ তাদের মর্টগেজ পে করতে পারবে না। দে উইল বি এভিক্টেড ফ্রম দেয়ার হাউস। তারা তাদের গাড়ির মান্থলি পেমেন্ট পে করতে পারবে না, তাদের গাড়ি কনফিসকেট হয়ে যাবে। তারা তাদের সন্তানদের কলেজ টিউশন পে করতে পারবে না। অন টপ অফ দ্যাট আমরা দেখছি যে গাজাতে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে, এবং গতকালকেও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নেতানিয়াহুকে ওয়েলকাম করে আবার একই কথা বলেছেন যে গাজার মানুষদেরকে গাজা খালি করে চলে যেতে হবে, সেখানে তিনি রিজোর্ট করবেন। সো পুরো পৃথিবীতে একটা কেওয়াস লাগিয়ে তিনি দিচ্ছেন। এবং আমি মানে অনেস্টলি, আমি যদি অর্থনীতির ব্যাপারে আমার যদি বিন্দুমাত্র ধারণা থেকে থাকে, আমি এতটুকু সাহস করে বলতে পারি যে আনলেস ডোনাল্ড ট্রাম্প কম্প্রোমাইজেস, he will not survive till midterm election. He will be impeached. কারণ আমেরিকার যারা ধনকুবর, হয়তো অনেক বেশি তারা কিন্তু তাদের মানে এই যে লস, এটা যদি রিকভার করতে তারা না পারে, they will not forgive Donald Trump. হয়তো অনেক আগাম মন্তব্য হয়ে যাচ্ছে আপনার, তারপরও আশঙ্কা থেকে হয়তো আপনি এটি বলছেন, আমরা ধারণা করছি। প্রফেসর ডক্টর মোস্তফা স্যারও আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এই ইলন মাস্ক এবং নাভারোর বিষয়ে হয়তো কিছু বলতে চান, কিন্তু খুব সংক্ষেপে মূল ইস্যুটাতে আমরা যেতে চাই। সেটা হলো যে যেটি ডক্টর নাকিবুর রহমান বলছিলেন যে কালকের বৈঠক নেতানিয়াহুর সঙ্গে, এবং সেখানে ইরানের বিষয়টি উঠে এসেছে। ইরানের সঙ্গে সরাসরি তিনি আলোচনা করতে চান, পরমাণু অস্ত্র বিরতি কিংবা পরমাণু অস্ত্রের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেবে না, এমন একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এবং এটি নিয়ে সরাসরি কথা বলতে চান। এটি আবার নতুন কোন অস্থিরতা তৈরি করার আশঙ্কা করছেন না তো? না, ওটা নতুন অস্থিরতা না। আমার মনে হচ্ছে যেন হি ইজ এগেইন লুকিং ফর এ মানে যাতে কোনো ক্রমে যাতে ইরান নিউক্লিয়ার বম তৈরি করতে না পারে, তার একটা প্রচেষ্টা। হ্যাঁ, এবং সেজন্য সে হয়তো হি উইল গো অল আউট বাই ফোর্স অর বাই নেগোসিয়েশনস, ইদার ওয়ে, যাতে তার সঙ্গে একটা কম্প্রোমাইজে আসা যায়। কিন্তু আমি বলবো নকিবের যে ব্যবসার ক্ষেত্রে, মানে আমি ডোনাল্ড ট্রাম্পের একজন ভক্ত নই, তোমরা সবাই তাকে নিয়ে একটা লেখা বইও আছে। নকিব ভালো করে জানে, কিন্তু লোকটার কতগুলো যে এই যে ট্যারিফের ব্যাপারে আমি সমর্থন করছি, কিন্তু ব্যবসার ব্যাপারে কিন্তু তাকে পুরো উড়িয়ে দেওয়া যাবে না। সে যে কত বড় ধরনের ধান্দাবাজ আমি বলছি। নকিব, চিন্তা করে দেখো, যে ব্যাংকরাপসি ঘোষণা করেছে, আমেরিকাতে ব্যাংকরাপসি করে উদ্দেশ্যমূলক ভাবে। অনেক কোম্পানি ইচ্ছা করে, তুমি ইকোনমিক্সের প্রফেসর, ইউ নো যে ব্যাংকরাপসি করে ইচ্ছা করে যাতে আরো বেশি লাভ করা যায় এবং ক্ষতিকে মিনিমাইজ করা যায়। কিন্তু এই লোকটা বর্তমানে ট্রুথ সোশ্যাল করে এবং অন্যান্য কতগুলো মানে ক্রিপ্টোকারেন্সির কতগুলো করে, সে অলরেডি আমি হিসাবে দেখলাম প্রায় 20 বিলিয়নের উপরে উঠে গেছে। এগেইন যেত না। হ্যাঁ, কাজে এ ব্যবসার ধূর্ত বুদ্ধি যায়। হ্যাঁ, মানে যত কোথায় কোন ফাঁক যোগ আছে এটা সে ভালো করে বোঝে। কাজে আমি তাকে একদম পুরো যে সে ব্যবসা বোঝে না তা সেই ক্যাটাগরিতে ফেলবো না। আপনি চিন্তা করে দেখুন, 20 মিলিয়নের বেশি অলরেডি অ্যাসেট ক্রিয়েট করেছে। শুধু সে না, তার সবচেয়ে ছোট ছেলেটা যে ও এখন বিলিয়নিয়ার বড়, এবং তার বউ, এরা ক্রিপ্টো দিয়ে, কারণ আমার খুব একটা ঘনিষ্ঠ আত্মীয়, আমি বলবো না যে কে, নকিব চেনে, নকিব তাকে হেল্প করেছে। ও আমাকে ইনফর্ম করেছে যে ড্যাড, ক্রিপ্টোকারেন্সি থেকে সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্পের আত্মীয় স্বজন চলে গেছে, কারণ তারা অলরেডি প্রফিট নিয়ে কাট মেরেছে। কাজে দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক
যে আমি বিশ্বাস করি যে এই যে বর্তমানের যে পরিস্থিতিটা, এটা যদি কন্টিনিউ করে তাহলে তো পৃথিবীর জন্য এটা ডিজাস্টার বয়ে আনবে, দারুণ অমঙ্গল, মানে এটা হবে এত খারাপ। কিন্তু আমার ধারণা যে হি ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট হোয়াট ইজ কামিং, এবং আমি তাকে বলি, এটা আপনাদের ওপেন টেলিভিশনে আমি অতটা বলবো না, কিন্তু এটার বাংলাটা আমি জানি না, ওই যে বুলি নামে একটা শব্দ আছে, আমি কিন্তু এটা তার প্রতি অ্যাপ্লাই করছি না। হ্যাঁ, এরা করে কি, খুব সাহস দেখায়, কিন্তু আপনি যদি কাউন্টার করেন তাহলে কিন্তু লেজ গুটিয়ে পালায়। তো এখন আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, এবং সে নেগোসিয়েশনসে চায়নার সঙ্গে সে কম্প্রোমাইজে আসবে, এবং এই যে $6 ট্রিলিয়ন গেছে এটা কুইকলি রিকভার করবে ফর দ্য রিচ। আমি নকিবের সঙ্গে একমত, কিন্তু সাধারণ লোক যারা ভয়ে গত 3 দিনে যারা বিক্রি করেছে অনেক সস্তাতে 5-10% ডাউন দিয়ে, তাদের কিন্তু দারুণ ক্ষতি হবে, কারণ তাদের জন্য 5-10% ইজ এ বিগ থিং। এটা কিন্তু সাধারণ জনগণের ক্ষতি হয়ে গেল। কিন্তু নকিব যেটা বলছে যে ওই হেজ ফান্ডের লোকটা, যেখানে আমার লোক আছে, আমি বলবো না কে, নকিব নোজ, যে ওরা কিন্তু শর্ট করে, ওরা কিন্তু হেভি লাভ নিয়ে নিয়েছে। হ্যাঁ, কাজে এখানে যারা বড় লোক, তাদের কিন্তু যেদিকেই যা হোক না কেন তারা কিন্তু লাভ নিয়ে চলে যায়, সাধারণত সাধারণ লোকদের অসুবিধা হয়। তবে এর যে কনসিকুয়েন্স যেটা নকিব বলছে, আমি অ্যাড করব যে সাধারণ লোক কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হবে। কৃষক যারা, যেমন আমার এই মিসিসিপি লুজিয়ানার কৃষক, সে তো ফসলই, কারণ ও তো অপশন মার্কেটে, ওরা করে কি আমরা বলি ফিউচার মার্কেট, ফিউচার মার্কেটে ওদের জিনিসপত্র বিক্রি হয়, এর উপরে নির্ভর করে ওরা কিন্তু কৃষি কাজ করে, এবং কৃষি কাজের কিন্তু টাইম আছে। আপনি যদি 2 উইক দেরি করে ফেলেন কোনো একটা ফসলে, তাহলে কিন্তু কাজে লাগবে না। জি, আমরা হয়তো 1 মিনিট আপনাকে সময় দিতে পারবো। হ্যাঁ, আমি 5 সেকেন্ড, এদের দারুণ ক্ষতি হবে, সাধারণ লোকের ক্ষতি হয়ে গেছে, এইটা রিকভার করাটা কঠিন হবে, এবং এর ইম্প্যাক্ট হবে মিড টার্ম ইলেকশন। ওকে, ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে ইরান প্রসঙ্গে 1 মিনিট জানতে চাই। না, এখানে আমি লাস্টে যে কথাটা বলেছিলাম ওটা দিয়ে একটু শুরু করি। যে আমি বলছি না যে ডোনাল্ড ট্রাম্প উইল বি রিমুভড, এটা বেশি হয়ে যায়। আমি বলছি যে এদিকে চলতে থাকলে, এরকম যদি মানে যারা ধনকুবর, আপনি যদি দেখেন যে ম্যারিয়ান এডলসন $100 মিলিয়ন ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন, যার কারণে ডোনাল্ড ট্রাম্প, এই যে আমরা ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া থেকে শুরু করে যত প্রো ইসরায়েলি পলিসিগুলো দেখছি, এটা কিন্তু সেই $100 মিলিয়ন ফসল, তাই না? সো এই ব্যবসায়ী গোষ্ঠী, এই ইলন মাস্ক অলমোস্ট $200 বিলিয়ন কিন্তু লুজ করেছেন, মানে তার অ্যাসেট, তার ওয়েলথ জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় $200 বিলিয়ন কমে গিয়েছে। জেফ বেজোস, তারপরে সো তারা যখন এত, এবং এরা কিন্তু খুবই পাওয়ারফুল, সো তারা যখন এত পরিমাণ লস তারা দেখছে, এই লসটা মিনিমাইজ করার কিন্তু তারা চেষ্টা করবেন। এবং এই জায়গাটাতে ডোনাল্ড ট্রাম্প তো বুদ্ধিমান মানুষ, তিনি ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করে। আমি বেসিক্যালি যেটা বলছিলাম যে ঠিক মানে এথিক্যাল বিজনেসে ডোনাল্ড ট্রাম্প ইজ নট গুড, কিন্তু শুড, যে এই কথাগুলা, যে আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তিনি ফাঁকফোকরগুলা অ্যাবিউজ করেন, এবং তিনি নিজের ইমেজের ব্যাপারে কিন্তু খুব যথেষ্ট সচেষ্ট। তার ইমেজটাকে তিনি কিন্তু, তার লেগেসিটাকে কিন্তু স্ট্রং করতে চাবেন। সুতরাং তার ইগোটাও তিনি রাখবেন, যে ছোটখাটো দেশগুলা টেরিফ কমিয়ে দিচ্ছে আমেরিকার উপরে, সো তিনি এটাকে একটা ভিক্টরি ল্যাপ এটা দিয়ে নেবেন, এবং চায়নার সাথে কিন্তু তিনি ইভেনচুয়ালি একটা নেগোশিয়েট করবেন। তা না হলে তার জন্য টিকে থাকাটা, এই বড় বড় ব্যবসায়ীদের চাপ সহ্য করে, এটা কিন্তু তার জন্য কঠিন হবে। সো ইরানের যে বিষয়টা, এটা হলো একটা ডিস্ট্রাকশনের মতো, যে টেরিফ নিয়ে মানুষ ব্যস্ত আছে, আমি এখন ইরানের দিকে মানুষের দৃষ্টিটা যদি সরিয়ে নিতে পারি, তাহলে পরে কিছুটা আমার উপর থেকে ভার মুক্ত হলো। এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আবারও সঙ্গে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।